বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত সুধী, আমাদের অর্থ বিল 2025-26 এর আলোকে আমাদের আয়কর আইন 2023-এ কি পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের সাথে বা পরিবর্তন হতে যাচ্ছে অলরেডি বাজেটে প্রস্তাব করা হয়েছে। তো সেই পরিবর্তনগুলো যদি আমরা ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 তার সাথে যদি একটু মিলিয়ে নিই, যে আসলে কোনটা কিভাবে পড়বেন বা পড়া উচিত, সেই বিষয়গুলো যদি একটু শেয়ার করে আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়ে যাবে। এবং 2024-এর যে আমাদের অর্থ আইন 2024-এও কিছু পরিবর্তন ছিল, সেই পরিবর্তনের আলোকে 23-এ আইনের সাথে 24-এ কি পরিবর্তন হলো সেটার একটা সংশোধনী আছে। পাশাপাশি এটার সাথে আমার 25-26-এর যে অর্থ বিল, এর সাথে কি পরিবর্তন হলো সেটার যদি আমরা একটু কম্পারিজন করি বা পড়ার চেষ্টা করি, তাহলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। সম্মানিত সুধী, তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়ে যাবে। পাশাপাশি আপনি আয়কর আইন যে অরিজিনাল যে আয়কর আইন 2023 সেটা, সেই বইটি আপনি সাথে নিয়ে রাখেন, তাহলে কি আয়কর আইন 2023 অরিজিনাল যেটা আছে সেটা, পাশাপাশি অ্যামেন্ডমেন্ট সহকারে 2024-এর যে অর্থ আইন সেটার অ্যামেন্ডমেন্ট সহকারে কি আসলো, এরপরে ফাইন্যান্স বিল 2025-26-এ কি পরিবর্তন আসলো। যদিও অনেক পরিবর্তন আসছে, এখন প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ে বোঝানোটা অনেকটাই কঠিন। তারপরও আমরা চেষ্টা করব, এত পরিবর্তন আসছে যে একটা ভিডিওতে কখনোই হবে না, এরকম হয়তো 8-10টা বা 15টা ভিডিও লাগবে। যাই হোক, কোনো সমস্যা নেই, ভিডিওটি না টেনে শুরু থেকে একটু দেখার চেষ্টা করুন। দেখেন, এটা হলো আমাদের যে ফাইন্যান্স বিল 2025-26, সেখানে তৃতীয় অধ্যায়, মানে এটা হচ্ছে পুরা আয়কর আইন, আয়কর আইনের পরিবর্তন। আয়কর আইনের পরিবর্তন এখানে কি বলছে দেখছেন, ধারা 2 এর সংশোধন, ধারা 2 এ কিন্তু ডেফিনিশন, আয়কর আইনের ধারা 2 কে ডেফিনিশন। সেখানে কি বলছে যে দফা 19, তার মানে আপনি পড়বেন ধারা 19-এ যাবেন, 19-এ গিয়ে দফা 19-এ কি আছে বলছে, 19-এর পরিবর্তে নতুন দফা মানে নিম্নরূপ দফা প্রতিস্থাপিত হবে। সেটা কি বলছে, কমিশনার অর্থ দফা 26-এ উল্লেখিত কর কমিশনার। তার মানে আমার আয়কর আইন 2023-এর 19 দফাতে যে কমিশনারের ডেফিনিশন ছিল সেটা বাদ দিয়ে এই দফাটা প্রতিস্থাপিত হবে। তাহলে আমরা চলে যাই আয়কর আইন 2023। আয়কর আইন 2023-এর দফা 19-এ যাই, 19-এ কি আছে সেটা তো আমাদের জানা উচিত, তাই না? এটা আমাদের নতুন আইন। নতুন আইন বলতে আয়কর আইন 2023, অরিজিনাল যে আয়কর আইন সেটা আমরা বের করছি। হ্যাঁ, গেজেট আকারে যেটা পাশ হয়েছিল 2023 সালের 22শে জুনে। আচ্ছা, সেটার আমরা চলে যাব দফা। এই যে দফা, এটা কিন্তু ধারা, দেখতে পাচ্ছেন আর একটু এটা কিন্তু এই যে ধারা 2 দফা, এই যে দফা 1 2 3 4 5, এ দেখতে পাচ্ছেন কিন্তু এই যে 12 13। তাহলে দফা কোনটাতে পরিবর্তন হলো সেটা আমরা দেখব। কোনটাতে পরিবর্তন হলো বলছে কি, দফা 19, এই যে দফা 19, এই দফা 19-এ বলছে এখানে যে কমিশনারের যে ডেফিনিশনটা আছে, সেই ডেফিনিশনটুকু কি হবে, পরিবর্তন হয়ে এই ডেফিনিশনটুকু ঢুকবে। এইটা যে 26-এর কয়ে উল্লেখিত কর কমিশনার, এখন বলতে পারেন 26-এর কতে যা আছে সেটা থাকবে। আচ্ছা, এতটুকু বুঝেন। এরপরে আসি, বলছে দফা 22 এর উপদফা 6 এ উল্লেখিত বিরুদ্ধে শব্দটির পরিবর্তে ক্ষেত্রে শব্দটি প্রতিস্থাপিত হবে। তাহলে আমরা চলে যাব দফা কত, দফা চলে যাব 22-এ, 22-এ চলে গেলাম। 22-এর কত আমরা একটু ভুলে গেছি, 22-এ 6, 22-এ 6-তে চলে যাই, এই যে দেখতে পাচ্ছেন ক খ, এইভাবে চলে যায় নিচে 6-তে বলছে যাহার বিরুদ্ধে, এই বিরুদ্ধে শব্দটি কি হবে, থাকবে না। বিরুদ্ধে শব্দটি পরিবর্তে কি হবে, চলে যাই, বিরুদ্ধে শব্দটির পরিবর্তে ক্ষেত্রে প্রতিস্থাপিত হবে। এবং দফা 23 বিলুপ্ত হবে। দফা 23 অর্থাৎ কর দিবস আর থাকছে না। আয়কর আইন 2023-এ যে কর দিবস দফা 23-এ ছিল সেটা আর থাকছে না, থেকে নতুন পরিবর্তন আসছে, সেটা আমরা পরে বলছি। আপাতত এতটুকু বুঝেন যে 23 দফাটা কি হলো, বিলুপ্ত হলো। ওকে, এরপর আসি দফা 26-এর কয় এ উল্লেখিত ও মহাপরিচালক। বলি, ও মহাপরিচালক শব্দগুলি বন্ধনী এর পরিবর্তে, এই যে মহাপরিচালক ও শব্দ বন্ধনী ও পরিবর্তে, তার মানে এই মহাপরিচালক পরিদর্শন, এটার পরিবর্তে মহাপরিচালক পরিদর্শন, কর কমিশনার, বৃহৎ করদাতা ইউনিট, কর কমিশন, এই শব্দগুলোতে আসবে। এখন
26-এ আসলে কি আয়কর আইনে প্রথম যে আয়কর আইন সেটা 26-এর ক ছিল? 26-এর এখানে কোনো ক ছিল না। তাহলে 2024-এর যে অ্যামেন্ডমেন্ট ছিল সেই অ্যামেন্ডমেন্টে একটা পরিবর্তন আসছিল। আচ্ছা, সেটা কি পরিবর্তন আসছিল? এই যে 26-এর ক, এই যে নতুন সংযোজন 26-এর ক দেখতে পাচ্ছেন, 26-এর ক সংযোজনে এইখানে ছিল ও মহাপরিচালক পরিদর্শন, এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আমার মাউস দিয়ে, ও মহাপরিচালক পরিদর্শন, এইটার পরিবর্তে কি আসবে? এই যে এই কথাগুলো, ও মহাপরিচালক পরিদর্শন কর কমিশনের এই শব্দগুলো প্রতিস্থাপিত হবে। ওকে, এরপরে চলে যাই দফা 45 এর দফা ক এ উল্লেখিত কোন ব্যক্তি, কোথায়? ক এ কোন ব্যক্তি, এই শব্দগুলো থাকবে না, কোন ব্যক্তির পরিবর্তে কোন স্বাভাবিক ব্যক্তি হয়ে যাবে। তাহলে চলে যাই, স্ক্রল ডাউন করে 45-এ চলে যাই। 45-এ কি আছে? আমরা 43, এই যে 45 আছে নিবাসী, নিবাসী করদাতা। তো নিবাসী করদাতার এখানে কি বলছে? 45-এর দফা ক তে কোন ব্যক্তি, দফা ক, এটা কিন্তু ক, এই যে ক, এই যে কোন ব্যক্তি, এই যে কোন ব্যক্তি, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন কোন ব্যক্তি, এই ব্যক্তি থাকবে না, এটার পরিবর্তে কি আসবে? এটার পরিবর্তে আসবে কোন স্বাভাবিক ব্যক্তি। আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এরপর আসি দফা 48। দফা 48-এ যে ন্যায্য বাজার মূল্যের যে ডেফিনিশন দেওয়া ছিল সেটার পরিবর্তে এই ন্যায্য বাজার মূল্যের যে ডেফিনিশন সেটা প্রতিস্থাপিত হবে। তো আয়কর আইন 2023-এর 48-এ ন্যায্য বাজার মূল্যের ডেফিনিশন খুব শর্ট আকারে এক লাইনের একটা ডেফিনিশন দেওয়া ছিল, এই যে দেখেন, এই যে ন্যায্য বাজার মূল্য, হ্যাঁ, এটার এক লাইন তো বলছে এই ডেফিনিশনটা থাকবে না, না থেকে কি হবে? 48-এ যে ন্যায্য বাজার মূল্য সেইখানে বলা আছে যে কোন কোন ক্ষেত্রে কি হবে ন্যায্য বাজার মূল্য, সেটা আপনারা একটু দেখে নিন, আমি জাস্ট গুলো পরিবর্তনগুলো বলছি, ঠিক আছে? তাহলে ন্যায্য বাজার মূল্যের ডেফিনিশনটা প্রতিস্থাপিত হলো। এরপরে আসি দফা 48 গেল, তারপরে আসি দফা 54। দফা 54-তে সরেয়, এখন বলছে কি? এ উল্লেখিত সংস্থা, দফাকে 54-তে যাই, দফা 54-তে কি আছে? দফা 54, আচ্ছা, এই দফা 54 হলো প্রধান কর্মকর্তা। এখন বলছে এইখানে কি? সংস্থা শব্দটি বিলুপ্ত হয়ে যাবে, তার মানে সংস্থা শব্দ থাকবে না। কোথায়? এই যে সংস্থা, এই সংস্থা শব্দটি থাকবে না, তাহলে কি থাকবে? কোম্পানি কোমা ব্যক্তি সংঘ, সংস্থা শব্দটি থাকলো না। এরপর আসি সরেয়, এটা বিলুপ্ত হয়ে গেল সরেয়তে। যদি এখানে সরেও নাই, এটা এই সরেও দ্বারা বোঝানো হয়েছে কি কি পরিবর্তন? সরেয়া, তার মানে এই দফা 54-তে তিনটা পরিবর্তন হয়েছে, সরেও, সরেয়া, রস্বই, তিনটা। প্রথম হলো সংস্থা শব্দটি বিলুপ্ত হবে। এরপর আসি ক, কতে বলছে কি? কর্তৃপক্ষ কোমা কোম্পানি সংস্থা বিলুপ্ত হয়ে শুধুমাত্র কোম্পানি শব্দটি প্রতিস্থাপিত হবে। আসি কতে, আচ্ছা, কতে এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে কোম্পানি, সংস্থা এবং সংঘ লেখা আছে না? এখান থেকে কি বলছে? কোম্পানি, কর্তৃপক্ষ, কোম্পানি, সংস্থা, এই যে কর্তৃপক্ষ, তারপরে কোম্পানি এবং সংঘ, এই শব্দটির তিনটির পরিবর্তে কি হবে? কোম্পানি শব্দটি হবে। ওকে, এরপরে আসি খতে সংস্থা শব্দটি বিলুপ্ত হবে। ওকে ফাইন, কোনো সমস্যা নেই, এখান থেকে বিলুপ্ত হয়ে যাবে। এরপর চলে যাই দফা 62। এর ক এর পরিবর্তে নিম্নরূপ ক দফাটি প্রতিস্থাপিত হবে। তাহলে 62-র কটা আগে যা ছিল সেটা উঠে যাবে। তাহলে 62-তে চলে যাই, 62-তে যদি আমরা চলে যাই, নিচের দিকে স্ক্রল ডাউন করে দেখেন 62, বৎসরান্তে সম্পত্তির যুক্তিসঙ্গত ভাড়া, এই শব্দটি বাদ হয়ে কোন সম্পত্তির যুক্তিসঙ্গত বার্ষিক ভাড়া, এই শব্দটিটা ওইখানে প্রতিস্থাপিত হবে। ওকে, এরপর আসি দফা 63 এর জতে পরিবর্তন হয়েছে, যাত্রীবাহী যানের পরিবর্তে হয়ে যাবে মোটর যান। আচ্ছা, চলে যাই দফা 63। দফা 63 এ যে বর্গিত যাও, কোন যাত্রীবাহী যানের, যেটা বলছে না, এই যাত্রীবাহী শব্দটি, যাত্রীবাহী যানের শব্দটি উঠে কি হবে? মোটর যান। তাহলে এখানে কি হলো? মোটর যান শব্দটি ব্যবহার হলো। ওকে, এরপরে যা ছিল তাই আমরা চলে যাই। তারপরে 77-এ বলা হয়েছে শেয়ার বা স্টক শব্দগুলির পরিবর্তে সিকিউরিটিজ হবে। কোথায়? 77-এর দফা গ, 77-এর দফা গ, 77-এর দফা গতে চলে যাই। দফা গ, এই যে শেয়ার বা স্টক,
এজ এ শেয়ার বা স্টক, এটার পরিবর্তে হয়ে যাবে সিকিউরিটিজ। আচ্ছা, এরপরে আসি দফা ৮০ এর পর নিম্নরূপ নতুন দফা ৮০ ক সন্নিবেশিত হবে। ৮০-তে কি ছিল? ৮০-তে কি ছিল? ৮০-তে ছিল রপ্তানি। ৮০-তে আগে কি ছিল? রপ্তানি। এখানে ঠিকই থাকবে, এখানে অতিরিক্ত একটা সংশোধন হবে ৮০ ক। তাহলে ৮০ কটা কি? ওই যে আপনার রিটার্ন দাখিলের যে কর দিবস ছিল না, দফা, মানে এটাকে দফা কি বলবো, হ্যাঁ দফা ২৩ ছিল কর দিবস, সেটা তো বিলুপ্ত হয়ে গেল। ২৩ বিলুপ্ত হয়ে গেল। বিলুপ্ত হওয়ার পরে এখন কর দিবস নামে তো কিছু একটা আসবে, কিছু না একটা, সেটা বিলুপ্ত হয়ে নতুন আসলো ৮০ ক। কি আসলো? ৮০ ক রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ। তার মানে কর দিবস নামটা চেঞ্জ হয়ে হলো রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ। এখন রিটার্ন দাখিল এবার একটু স্পেসিফাই করে দিয়েছে, বলছে কি স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতার ক্ষেত্রে আমাদের রিটার্ন দাখিলের সর্বশেষ তারিখ কবে? নভেম্বরের ৩০ তারিখ। ওকে, এটাই আপনার ট্যাক্স ডে, মানে রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ। ওকে, এরপর আসি খ, স্বাভাবিক ব্যক্তি হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত। তার মানে এটা হলো আপনার কোম্পানির ক্ষেত্রে। স্বাভাবিক ব্যক্তি হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য করদাতার ক্ষেত্রে, অর্থাৎ কোম্পানির ক্ষেত্রে আয় বর্ষ সমাপ্তির নবম মাসের ১৫ তারিখ, যেটা আগে ছিল কি সপ্তম মাসের ১৫ তারিখ, অর্থাৎ ১৫ই যেটা আমরা বলতাম জানুয়ারি, এখন হয়ে গেছে কি নবম মাসের ১৫তম দিন, অর্থাৎ মার্চ মাসের ১৫ তারিখ। ওকে, এরপরে সে পূর্বে কখনো রিটার্ন দাখিল করেন নাই এরকম স্বাভাবিক ব্যক্তি, অর্থাৎ নতুন করদাতার ক্ষেত্রে যারা কখনোই রিটার্ন দাখিল করেন নাই তারা শেষ হবার, ধরেন এই আয় বর্ষ শেষ হচ্ছে ৩০শে জুন, এখানে বলছে আয় বর্ষ শেষ হবার পরবর্তী ৩০শে জুন, তার মানে এখন যদি ৩০শে জুন শেষে, তার মানে পরের ৩০শে জুন ২০২৬ পর্যন্ত আয়কর রিটার্ন জমা দিতে পারবে যারা কখনোই আয়কর রিটার্ন জমা দেয়নি। ওকে, এরপর আসি বিদেশে অবস্থানরত কোন স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে তাহার বাংলাদেশে প্রত্যাবর্তনের দিন হইতে ৯০তম দিন। ৯০তম দিন এটা আগেও ছিল, প্রত্যাবর্তনের দিন হতে ৯০তম দিন যদি উক্ত ব্যক্তি, এখানে কিছুটা পরিবর্তন আসছে, বলছে কি উচ্চ শিক্ষার জন্য ছুটিতে বা অথবা চাকরির জন্য প্রেষণে বা লিয়ানে নিযুক্ত হইয়া বাংলাদেশের বাইরে অবস্থান করেন। আচ্ছা, এটা আগের মতোই ছিল। অর্থ উপার্জনে বৈধ ভিসা পারমিটধারী হয়ে বাংলাদেশের বাইরে অবস্থান করেন, এটাও আগের মতোই ছিল। আচ্ছা, এরপরে উমো একটা শব্দটি যুক্ত হয়েছে, এখানে কি বলছে দেখেন, কোন স্বাভাবিক ব্যক্তি করদাতা কর্তৃক রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখের পূর্বে দাখিলকৃত লিখিত আবেদনের ভিত্তিতে অনিবার্য কারণ বিবেচনায় কর কমিশনার কর্তৃক অনুমোদিত তারিখ যাহা উপদফা ক, গ ও ঘ এ উল্লেখিত দিন হইতে ৯০তম দিনের বেশি হইবে না। ক, গ ও ঘ। ক কি ছিল? ক ছিল স্বাভাবিক ব্যক্তি, খ হলো কোম্পানি, এটা হবে না। গটাও ব্যক্তি, স্বাভাবিক ব্যক্তি, এবং ঘ এটাও স্বাভাবিক ব্যক্তি যারা বিদেশে অবস্থানরত। তাহলে কি হলো, আগের আয়কর আইনে আমাদের যে টাইম পিটিশনের যে বিষয়টা সেটা কিন্তু ছিল না, টাইম পিটিশনের বিষয়টা তুলে দেওয়া হয়েছিল, সেটা নতুন ভাবে এখন আসছে, সেটা হলো ৮০ ক এর মধ্যে, ৮০ ধারা মানে দফা ৮০ ক এর মধ্যে বলছে যে আপনার ৯০ দিন পর্যন্ত টাইম পিটিশন দিয়ে সময় বাড়ানো যাবে, কোথায়? কর কমিশনার কর্তৃক অনুমোদন করে নিতে পারবেন অনিবার্য কারণ বশত। কি কারণে আপনি টাইম পিটিশন দিচ্ছেন সেটা। এরপর বলছে যদি দফা, উপদফা ক, খ, গ, ঘ এবং উময়ে উল্লেখিত সরকারের মানে উল্লেখিত দিন যদি সরকারের ছুটির দিন হয় তাহলে উক্ত দিনের অব্যবহৃত পরবর্তী কর দিবস। এটা আগের মতোই ছিল, আগের মতোই ছিল, সেটা রয়েছে। এরপর আসি, বলছে দফা ৮১ এর পর শর্তাংশে উল্লেখিত উপদফা দীর্ঘ-ই এর পর নিম্নরূপ নতুন দফা রসও সন্নিবেশিত হবে। এটা নতুন দফা কি বলছে, কোন নির্দিষ্ট কার্য সম্পাদনের উদ্দেশ্যে গঠিত জয়েন্ট ভেঞ্চার কর্তৃক কর পরবর্তী মুনাফা স্বাভাবিক ব্যক্তি ব্যতীত অন্যান্য অংশীদারগণের মধ্যে বন্টন করা হইলে উক্ত বন্টনকৃত অংশ। তাহলে ৮১ কি ছিল? ৮১ ছিল লভ্যাংশ। ৮১ কি ছিল? লভ্যাংশ। এখন এখানে কি বলছে যে এরপর ৮১ এর পর শর্তাংশে উল্লেখিত শর্তের মধ্যে দীর্ঘ-ই
এরপর সত্যাংশ কি ছিল, সত্যাংশ আমরা চলে যাই, কি কি সত্য বলা দেওয়া ছিল, এই যে দেখেন সত্যাংশ, এগুলো তো ক্ষেত্র, আর নিচের দিকে যান, ইহার অন্তর্ভুক্ত হবে না। আচ্ছা কি বলছে আরেকবার ক্লিয়ার করি, যে উপদফা দীর্ঘই এর পর নতুন দফা রসৌ, দীর্ঘই কি ছিল, এই হচ্ছে দীর্ঘই, কোন কোম্পানি কর্তৃক ইস্যুকৃত বোনাস শেয়ার, এরপরে নতুন দফা এই রসৌটা প্রতিস্থাপিত হবে। ওকে আচ্ছা, এরপরে আসি ধারা 4 সংশোধন, কি বলছে 4 সংশোধনে বলছে যে দফা ঝয়ে উল্লেখিত অতিরিক্ত মহাপরিচালক প্রশিক্ষণ শব্দগুলি এবং বন্ধনীর পরিবর্তে পরিচালক প্রশিক্ষণ, তার মানে অতিরিক্ত মহাপরিচালক হবে না, শুধু পরিচালক প্রশিক্ষণ হবে। আসলে ধারা 4 কি আছে সেটা তো আমাদের জানা উচিত, তাই না? ধারা 4 কি আছে, আমরা চলে যাই ধারা 4, এখানে লেখা আছে আয়কর কর্তৃপক্ষ, ধারা 4। তো এখানে কোথায়, ঝতে, এখান থেকে এই যে ঝ, এই ঝ, তাহলে কোথায়, ঝ এর অতিরিক্ত মহাপরিচালক কোথায় আছে, এই যে অতিরিক্ত, শেষের দিকে অতিরিক্ত এই যে মহাপরিচালক প্রশিক্ষণ, এখানে হয়ে যাবে শুধু পরিচালক প্রশিক্ষণ। ওকে এরপর আসি নিয়তে, পরিচালক প্রশিক্ষণ শব্দগুলি ও বন্ধনীর পরিবর্তে যুগ্ম পরিচালক প্রশিক্ষণ শব্দগুলি এবং পরিচালক পরিদর্শন বন্ধনীর পরিবর্তে যুগ্ম পরিচালক পরিদর্শন, তার মানে যেখানে ছিল পরিচালক প্রশিক্ষণ সেটা হবে যুগ্ম পরিচালক প্রশিক্ষণ, যেখানে ছিল প্রশিক্ষণ পরিদর্শন সেখানে হবে যুগ্ম মহাপরিচালক প্রশিক্ষণ প্রতিস্থাপিত হবে। তার মানে কোথায়, ইমোতে, ইমোতে এই যে পরিচালক পরিদর্শন, পরিচালক পরিদর্শন এর পরিবর্তে হয়ে যাচ্ছে কি যুগ্ম পরিচালক প্রশিক্ষণ, সরি এই যে পরিচালক প্রশিক্ষণ, পরিচালক প্রশিক্ষণ এখান থেকে হয়ে যাবে যুগ্ম পরিচালক প্রশিক্ষণ, পরিচালক পরিদর্শন শব্দগুলোর পরিবর্তে যুগ্ম পরিচালক। আচ্ছা এরপর আসি টতে, উপকর কমিশনের শব্দগুলির পর উপ মহাপরিচালক পরিদর্শন উপপরিচালক প্রশিক্ষণ শব্দগুলি ও বন্ধনীগুলি সন্নিবেশিত হবে। উপকর কমিশনারের পর কোথায়, দফা টতে, ট উপকর কমিশনার, এরপরে কি যাবে, এই যে উপ মহাপরিচালক পরিদর্শন উপপরিচালক প্রশিক্ষণ, এটা পরিবেশিত হবে। এরপরে আসি ডতে, সহকারী কর কমিশনারের পর সহকারী মহাপরিচালক সহকারী পরিচালক প্রশিক্ষণ শব্দগুলো প্রতিস্থাপিত হবে। তাহলে কিসে, ডতে, ডতে এই যে সহকারী কর কমিশনার আছে না, ডতে বলছি তো, এই যে ডতে সহকারী কর কমিশনার বাদে কি হবে, সহকারী পরিচালক পরিদর্শন, এই শব্দগুলো প্রতিস্থাপিত হবে। তাহলে সম্মানিত সুধী, আজকে আমরা এতটুকুই আলোচনা করলাম ধারা 4 পর্যন্ত, অর্থাৎ আমাদের ফাইন্যান্স বিল 2025-26 যে পরিবর্তনগুলো আসছে সেই পরিবর্তনগুলো আমরা পর্ব আকারে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যাতে আপনারা প্রত্যেকটা বিষয়গুলো ক্লিয়ার হয়ে যান, কিভাবে পড়বেন এবং আয়কর আইনের সাথে ধরে ধরে ওই দরকার হলে আগের বইটা বের করবেন, বের করে যেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে সেগুলো কেটে দিবেন, যেগুলো সন্নিবেশিত হচ্ছে সেগুলো পাশে লিখে নিতে পারেন, অথবা নিজে কম্পিউটারে টাইপ করে নিতে পারেন যদি থাকে, তাহলে পড়তে সুবিধা হবে। যারা ভাইভা দিতে যাবেন, আইটিপি এক্সামের রিটেন এক্সাম পরীক্ষা হয়ে গেছে, হয়তো কিছুদিনের মধ্যে হয়তো রেজাল্টটাও দিয়ে দিবে, রেজাল্ট দিয়ে দিলে হয়তো ভাইভা পরীক্ষা হবে, ভাইভা পরীক্ষা হলে হয়তো আপনাদের ফাইন্যান্স বিল 2025-26 নিয়ে কথা বলবে। তো এরকম ভাবে যখন আমি প্রত্যেকটা বিষয় ধরে ধরে ক্লিয়ার করব তখন অনেক বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। এবং আয়কর আইনের যে রেট 2024-25-26 এর রেট কি হবে, 26-27 কি হবে, 27-28 কি হবে, এই রেট নিয়ে ব্যক্তিগততার করের হার নিয়ে অনেকের মধ্যেই অনেক ঝামেলা রয়েছে, বুঝতে পারতেছেন না, সেই বিষয়গুলো আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি প্রত্যেকটা বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক সম্মানিত সুধী, কথা বাড়াবো না, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটা অন করে নেবেন, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনি আপনার চ্যানেলের মাধ্যমে পেতে পারেন। যাই হোক সম্মানিত সুধী, আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।